মর্নিং শুরু করছি। জয় গোপাল বন্দে মাতরম ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানিয়ে বি নাইন ইকোলজির একটা প্রশ্ন, জীববৈচিত্র্যের ধরন বলতে কী বোঝো এবং হটস্পট নির্ধারণের শর্ত। হটস্পট নির্ধারণের শর্তটা পরের ভিডিওতে বলবো, এটা তো অনেক বড় হবে, এটাকে বলে নিচ্ছি। প্যাটার্নস অফ বায়োডাইভার্সিটি, এটা জানতে গেলে একটু জিওগ্রাফি সম্বন্ধে জানতে হবে, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা শুরু করছি। গ্লোবটা দেখো, এটা নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল, 90 ডিগ্রি, মাঝখানটা যদি জিরো ধরো, এখান থেকে ধরো এদিকে 90 ডিগ্রি, 360 ডিগ্রি, তোমরা জানো, বিজ্ঞান সম্বন্ধে জানো। এবার এখান থেকে ধরছি, তো এখান থেকে টানছি, এটা 23.5, বড় করি 23.5, এটা তোমরা 66.5, কম্পাস দিয়ে বলে বুঝে যাবে। এটা 23.5, 66, এটা 90, এটা বোঝা গেল। এবারে সূর্যটা দেখো, লাইট যেভাবে দিচ্ছে দেখো, সূর্যটা এখান থেকে এটা সরাসরি এখানটা প্রচুর আছে, এটা ট্রপিক্যাল জোন, লাইটটা এখন বেশি পাচ্ছে, সোলার ইনপুট বেশি হচ্ছে, এখান থেকে লাইটটা কম পাচ্ছে, এখান থেকে বেশি ডাইভার্সিটি, এখানে খুব কম জীববৈচিত্র্য, এখানে কম থাকবে, এখানে কম, এই জায়গাটা বেশি। এবার এইখানে সময় এটা টেম্পারেট জোন, না শীত না উষ্ণ, এই জায়গাটা ট্রপিক, এটা ক্রান্তীয় অঞ্চল, বাংলাটা বলে দিলাম, যারা ইংলিশ মিডিয়াম তারা টেম্পারেট, এটা হচ্ছে ট্রপিক, এটা হলো। এটা হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার, এই অংশটাকে বলা হয়। আর এই যে জায়গাটা হচ্ছে, এটা হলো ক্যাপ্রিকর্ন, ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন অংশটাকে বলা হয়। এবং এইখানটা বলছি সোলার ইনপুট, তাহলে এখানটায় এই অ্যাঙ্গেলে এই জায়গাটা সোলার ইনপুটটা কম, তাহলে এখানে ডিস্টারবেন্স লাইক গ্লেসিয়ান্স, যে হিমবাহ, তাহলে সেটা ওখানে থাকছে, জমে যাচ্ছে, আর মোর ফ্রিকোয়েন্ট, এখানে লাইট তো কম, এখানে হিমবাহটা বেশি পরিমাণে এখানে পাবে, তো সেটা গলবে না। এখানে সোলার ইনপুট এখানটা বেশি হচ্ছে, সোলার ইনপুট দেখো হাই হয়েছে, সরাসরি এখানটা লাইটটা আসছে, প্রোডাক্টিভিটি অনেক হাই হবে, উৎপাদনশীলতা অনেক বেশি হবে, ডিস্টারবেন্স এখানে কম, পেসিয়েশন ডাইভার্সিফিকেশান অনেক হাই হবে। সুতরাং ট্রপিক রিজিয়নস আর লেস সিজনাল, এটা একই ধরনের থাকবে, কম ঋতুভিত্তিক, সুতরাং এখানে নিচ পেসিয়েশন হাই, এখান থেকে প্রশ্ন এসেছিল, এটা নিচ পেসিয়েশন হাই, ডাইভার্সিফিকেশান হাই, প্রোডাক্টিভিটি হাই, সোলার ইনপুট হাই, এটা সমান হয়ে গেল। এবার এটি দেখাচ্ছে যেটা মকরক্রান্তি বলা হয়, ডিসেম্বরের 21 মকরক্রান্তি, যে কপিল মুনির বলা হয় না মকর সংক্রান্তি, পৌষ সংক্রান্তি হয়, মানে পিঠেপুলি খাওয়া হয়, এটা। আর ট্রপিক হচ্ছে ক্রান্তীয় অঞ্চল। মকরক্রান্তিতে দেখবে সূর্যটা কী হয়, যারা ধরো আমি বারুপুরের দিকে আছি, তখন তোমার মনে হবে সূর্যটা ডায়মন্ড হারবার দিক থেকে তাড়াতাড়ি চলে যাচ্ছে, সূর্য তো স্থির, তাহলে ওটা পৃথিবীটা তাড়াতাড়ি ঘুরে চলে আসছে বলে ওই জন্য দিনটা ছোট, রাত বড়। এখন কি হচ্ছে, মকরক্রান্তির পরে সূর্যটা অর্থাৎ পৃথিবীটা আস্তে আস্তে এই দিকে, অর্থাৎ পৃথিবী বলতে আমাদের বারবার যে মনে হচ্ছে যেন পৃথিবীটা আস্তে আস্তে এইদিকে সরলে তখন কী হবে, সূর্য তো একই জায়গায় আছে, তখন এটা আস্তে আস্তে ধরো 5টায় সন্ধ্যে, 5:30টায়, 6টা, 6:30, আস্তে আস্তে বাড়বে, 6টা শেষের দিকে, 6:45 থেকে 7টার সময় সন্ধ্যায়, বর্ষাকালের দিকে। তার মানে তখন সূর্যটা মাঝখান থেকে যাচ্ছে, পৃথিবীটা সূর্যের চারদিকে ঘুরতে সময় লাগছে, সেটা হচ্ছে মেনলি বিজ্ঞান। এটা গেল বোঝানোর জন্য, আমরা যেটা পরীক্ষার নাম্বারের জন্য দেখো। আচ্ছা, we can conclude that there are more species in tropical area, সেটা আগে বলেছি একই জিনিস, দেন টেম্পারেট মানে টেম্পারেচার এখানে কম এরিয়া আছে, 78টা জায়গা আছে, 71 ডিগ্রি। এই যে এখানে কলম্বিয়াতে দেখো বার্ড বেশি হচ্ছে 56, এখানে কম, আস্তে আস্তে বাড়বে, দেখো 56, 41, নিউ ইয়র্কে 156, 105। এবারে নিয়ার ইকুয়েটার, আমরা যেখানে আছি ইন্ডিয়া, নিয়ার ইকুয়েটার আমাদের হচ্ছে 1225। এবারে জিরোতে যেখানে কলম্বিয়া, সেখানে আর 1400, তাহলে কেটে গেলো 56, 105, 1200, 1400।
71, 41 নিয়ার ইকুয়েটর, আর হচ্ছে 0 ডিগ্রি। আস্তে 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 বাড়, যদি এই দিকটা ভাবো, দেখো এখানে কম, আস্তে আস্তে পেসিস বাড়ছে 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 বেশি। আবার এখানটা দেখো, এখানে কম, বাড়ছে 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 বাড়ছে, ম্যাক্সিমাম হচ্ছে। আর যদি এই দিক থেকে যাও, বাড়ছে, আবার আস্তে আস্তে কমছে 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 কমছে, এবার দেখো কমছে কমছে কমছে, একবার কমে যাচ্ছে। এটা সম্বন্ধে হয়ে গেল, বুঝে নিলে। আচ্ছা, এবার দেখো, এ ফরেস্ট ইন ট্রপিক রিজিয়ন লাইক ইকুয়েটার has up to 10 times more vascular plant. ভাস্কুলার সংবহন কলা বলতে গেলে জাইলেম আর ফ্লেম হচ্ছে সংবহন কলা। একটু বলে দিই, যদি এখন লাগছে না, কিন্তু বোঝার জন্য, জাইলেম জল নিয়ে যায়, ফ্লেম হচ্ছে খাবার নিয়ে আসে। সংবহন কলা অনেক বেশি থাকে, 10 গুণ বৃদ্ধি পায় অ্যাজ কম্পেয়ার টু টেম্পারেট ফরেস্ট। না শীত না উষ্ণ টেম্পারেট ফরেস্টের থেকে এখানে সবচেয়ে বেশি থাকে, মানে এইখানে মাঝামাঝি, এখানে সবচেয়ে বেশি। এটা সম্বন্ধে হয়ে গেল। ইকুয়াল এরিয়া, সমতল ক্ষেত্র। ডাইভার্সিটি ইন আমাজন রেন ফরেস্ট। আমাজন রেন ফরেস্ট হচ্ছে মধ্যে আমাদের আছে, এখানে প্রশ্ন নিতে এসেছিলো কয়েকবার, যে লাংস অফ আর্থ, পৃথিবীর ফুসফুস হচ্ছে আমাজন। ইম্পর্টেন্ট প্রশ্ন। 20% টোটাল যে অক্সিজেন যে পৃথিবীর, সে সাপ্লাই দেয়। এর সম্বন্ধে হয়ে গেল। সায়েন্টিস্ট অ্যাজও মনে করছে ওখানে এখনও মোর দ্যান 2 মিলিয়ন ইনসেক্টস, ওর মধ্যে এখনও আবিষ্কার করতে হয়নি, ওর মধ্যে রয়েছে আমাজনের মধ্যে। তোমরা যারা পড়াশুনো করছো, আমার ভিডিও শোনো বা যেখান থেকে যে কোনো স্যারের কাছ থেকে পড়ো, তোমরা যখন বড়ো হবে, কারোর মনে হলে এটি রিসার্চ করার জন্য এসব ব্যাপারে এই লাইনে আসতে পারো। মানে এগুলি যেগুলো আবিষ্কার, যেটা বাকি তোমরা সেগুলো আবিষ্কার করবে। আচ্ছা, আমাজন রেন ফরেস্ট হ্যাভ ইন টোটাল 1,25,000 ইনভার্টিব্রেটস, যেখানে অমেরুদণ্ডী প্রাণী আছে, 40,000 প্ল্যান্টস পাচ্ছ, 3,000 ফিশ, আর হচ্ছে 1,300 বার্ড, 427, এটা 428 হবে, অ্যাম্পিবিয়ান 427, ম্যামেল অ্যান্ড 378 রেপটাইল স্পেসিস। এখানে একটা নিয়ম দেখো করে দেখো, এখানে দেখো অমেরুদণ্ডী, এখানে দেখো এই 40,000, এখানে দেখো এখানে প্ল্যান্টস, এখানে এ ফিশ, এই বি, এই এ, এখানে এম, আর হচ্ছে আর। নর্মাল কী হয়, নর্মাল দেখা যাচ্ছে যে নর্মাল হচ্ছে, দেখো ম্যামেল সবচেয়ে কম, তার থেকে বাড়ছে অ্যাম্পিবিয়া, তারপর রেপটিলিয়াস, তারপর হচ্ছে বার্ডস, তারপর ফিশ, এটা নর্মাল। কিন্তু আমাজন হচ্ছে আলাদা। আমাজনে কী দেখো, দেখো রেপটাইলসটা সবচেয়ে বেশি, তারপরে ম্যামেলস, তারপরে অ্যাম্পিবিয়া, তারপরে বার্ডস, তারপরে ফিশ। সেই হিসেবটা ওখানে কত কি এখানে দেখবে, পর দেখে নেবে। এইখানে আছে, এখানে কোথায় গেল, এই যেখানে দেখো, এই যে রেপটাইলস 378, 427, 428, 1,300, 3,000 সম্বন্ধে হয়ে গেল। এবার জীববৈচিত্র্য ধরনের কাছে আমাদের পরীক্ষার জন্য যেটুকু লাগবে সেটুকু দেখুন, ওটা হোমমেড বললাম, ওইটার এটা এবার এখন 5 মিনিট বুঝে নেবে। অক্ষাংশ, এটা হচ্ছে ল্যাটিটিউডিনাল, আর হচ্ছে উচ্চতা অল্টিটিউডিনাল গ্রেডিয়েন্টস। মেরু অঞ্চলে খুব কম, সেটা বলে দিচ্ছি। ট্রপিক অঞ্চলে, নাতিশীতোষ্ণ অঞ্চলে বেশি, সেটা বলা হয়েছে। আচ্ছা, এখানে যে 23 ডিগ্রি এফ নর্থ, 23 ডিগ্রি এখানে এফ সাউথ, আমি ওখানে ওটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। উচ্চতা মতো 90 ডিগ্রি, 90 এস মেরু। নিম্ন অক্ষাংশ 0 দিকে আস্তে আস্তে বাড়ছে, যে বললাম 90 থেকে আস্তে আস্তে বাড়ছে 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 বাড়ছে, তো এই দিক থেকে আস্তে আস্তে বাড়ছে, সেটা বোঝে না। অঞ্চল থেকে এরকম অঞ্চল থেকে জীববৈচিত্র্যের পরিমাণ এখানে হচ্ছে বেশি বাড়ছে। নিরক্ষরেখার দুপাশে যেটা কর্কটক্রান্তি, 23.5 নর্থ, মকরক্রান্তি 23.5, এইটা তোমার এটা বলে, যেখানটা সাউথ হবে, এটা ভুলে, ওটা কোনো সাউথ কার্ড একটুখানি করে দেবো, এটা একটু করে দিই। এটা হচ্ছে কথা গেলো এটা কার্ড, এখানটা এটা ইয়েস হবে, এটা ভুল হয়ে গেছে, এটা হাতে লিখে তাও ভুল হচ্ছে, আরও তো অন্য জায়গা দেখলে আরও সমস্যা। আচ্ছা, গেলো। এবার কোনটা সাউথ হয়ে গেল। ঢাকার মধ্যবর্তী অঞ্চলে জীববৈচিত্র্যের পরিমাণ সর্বাধিক, কারণ এই অঞ্চলে অধিক উষ্ণতা, পর্যাপ্ত বৃষ্টিপাত, সৌরশক্তির লম্ব বিকিরণ দেয়। ঋতু বৈচিত্র্য, স্থায়ী জীব বৈশিষ্ট্য থেকে অঞ্চলে, আগে যেটা বললাম, সেক্ষেত্রে আমাজন নদী অঞ্চলে বললাম, ক্রান্তীয় অঞ্চলে 40,000 প্রজাতির বেশি বললাম, 3,000 প্রজাতির। এটা পাখি, ওটা যেটা 428 এগুলো বললাম, 328 বলা হয়ে গেল। উত্তর মেরু, নর্থ পোল এবং সাউথ পোলের তাপমাত্রা কম থাকায় ওই অঞ্চলে জীববৈচিত্র্য কম আছে, এটা বলা হয়েছে। শীতল, যেটা মরুভূমি, নর্থ পোল আর সাউথ পোল বলেছে, এই অঞ্চলে
এইটা এখানে আসবে। এই অঞ্চলে সংবহন করা, দেখো এখানে হচ্ছে উদ্ভিদের সংখ্যা প্রতি হেক্টরে 0 অর্থাৎ ওই যে মরুভূমিতে বললাম কম, তার একটা হিসেবে ওইটাতে বলা হয়নি, ওখানে প্রতি হেক্টরে 0 থেকে 10টা আছে। তাহলে মেরু অঞ্চল এবং ক্রান্তীয় অঞ্চলের মধ্যবর্তী অঞ্চলে কত আছে? মধ্যবর্তী অঞ্চলে তাহলে একটু তার থেকে বেশি হবে। আর 10টা গেল, হচ্ছে না কেন দেখি, হ্যাঁ সরেছে, এটা গেলো কোন পর্যন্ত গেলাম, এই যে অঞ্চল ওর মেরু হলো এবং উচ্চতা জীব বৈচিত্র্যের নদীপথের সঙ্গে যেটা হচ্ছে মধ্যে নদীমাত্রার সঙ্গে উচ্চতার নদীমাত্রা, এটা তোমার হচ্ছে অ্যালটিচিউড ডাইভার্সিটি যেটা হচ্ছে এই যে প্রতি 100 মিটার উচ্চতা বৃদ্ধিতে এটা 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কমে যাচ্ছে। তাপমাত্রার সঙ্গে সঙ্গে অক্সিজেনের ঘনত্ব কমে যাচ্ছে, আংশিক চাপও কমে যাচ্ছে, তাই এখানে জীব বৈচিত্র্য কমে যাচ্ছে। এখানে উচ্চতা দিয়ে ভালো হচ্ছে, 100 মিটার উচ্চতা বেড়ে গেল, তাপমাত্রা কমে গেল, অক্সিজেনের ঘনত্ব কমে গেল, আংশিক চাপ কমে গেল, তাহলে এখানে জীব বৈচিত্র্য হ্রাস পেল। ক্রান্তীয় অঞ্চলে জীব বৈচিত্র্য সম উচ্চতা বিশিষ্ট, অর্থাৎ কিন্তু সম উচ্চতা বিশিষ্ট নাতিশীতোষ্ণ আর ক্রান্তীয় অঞ্চলের মধ্যে কোনটাতে কী হয় দেখো, স্থানে বেশি হয়, সেখানে কী হয়, ক্রান্তীয় অঞ্চলে জীব বৈচিত্র্য সম উচ্চতা সম্পন্ন বিশিষ্ট নাতিশীতোষ্ণ অঞ্চলের থেকে বেশি, অর্থাৎ নাতিশীতোষ্ণের থেকে ক্রান্তীয় অঞ্চলে বেশি। সমুদ্রপৃষ্ঠ থেকে সাধারণত 1.2 কিলোমিটার অর্থাৎ 1.2 কিলোমিটার 1.5 এই কিলোমিটারের মধ্যে উচ্চতায় জীব বৈচিত্র্য এখানে সবচেয়ে বেশি। কিন্তু যখনই এই 1.5-এর উপরে উঠবে, 1.672 হবে, যখন বাড়ছে 1 কিলোমিটার উচ্চতায় বেশি হওয়ার ফলে তখন জীব বৈচিত্র্যটা হ্রাস পাবে। অর্থাৎ 1.5-এর উপরে উঠলে হ্রাস, 1.5-এর নিচে 1.2 পয়েন্ট থাকলে জীব বৈচিত্র্য এখানে বৃদ্ধি পাবে। এবার একটা বিজ্ঞানী নাম হয় প্রজাতি অঞ্চল সম্পর্ক, স্পেসিস এরিয়া রিলেশনশিপ। স্পেসিস রিলেশনশিপের মধ্যে বলা হচ্ছে যে এখানে দেখো নির্দিষ্ট বিশিষ্ট জার্মানবিদ প্রকৃতিবিদ আলেকজান্ডার ভন হামবোল্ট তিনি দক্ষিণ আমেরিকার বনাঞ্চল পর্যবেক্ষণ করার সময় দেখলেন কোনো একটি অঞ্চলে বসবাসকারী জীবের সংখ্যা তার এই বসতিযোগ্য অঞ্চল এক্সপ্ল্যান্ড এরিয়া, যেখানে বসতিযোগ্য অঞ্চল তার সঙ্গে সঙ্গে এটা বাড়ছে, এর সংখ্যাগুলো বাড়ছে, বসতিযোগ্য বাড়ছে, এর সংখ্যাটা বাড়ছে। কিন্তু তার একটা সূত্র আছে, তারপরে কী হবে, সবসময় কি বাড়বে? এটা দেখো নির্দিষ্ট সীমা পর্যন্ত এটা সীমাবদ্ধ হয়েছে, অর্থাৎ বসতিযোগ্য অবস্থা আমি সব সুবিধা পেলাম, ম্যাক্সিমাম বৃদ্ধি পেল। এবার নির্দিষ্ট সীমা যখন অতিক্রম করল, এটা নির্দিষ্ট সীমা অতিক্রম করার পর এবার বসতিযোগ্য অঞ্চল বৃদ্ধি পেলেও সেখানে আর প্রজাতির সংখ্যা বৃদ্ধি ঘটানো। একটা ছোট্ট উদাহরণও দিই, ধরো বারপুরে এখানে মানে অনেক দিনই আছে এখানে বারপুরে ডামনাবার, কাকদ্বীপ, নামখানা ওদিক থেকে লোকজন এখানে আস্তে আস্তে আসছে, লোকের সংখ্যাটা বাড়ছে। সোনারপুরের কথা বলি, সোনারপুরে 30-40 বছর আগে ওখানে একদম কম লোকজন ছিল, সব এখানে এত লোক সংখ্যা হয়েছে, আবার কেউ এটা পছন্দ করছে না, এত গ্যাঞ্জাম এত বেশি, তখন কেউ যাচ্ছে বাইরে একটু ফাঁকা জায়গায় গিয়ে একটু পুকুর টুকুর কেটে সেখানে একটু ফাঁকা একটু থাকবো, চেঁচামেচি নেই। অর্থাৎ বললাম কি, এটা কথা নির্দিষ্ট সীমা অতিক্রম করার পর বসতিযোগ্য অঞ্চল বৃদ্ধি পেলেও প্রজাতির সংখ্যা বৃদ্ধি ঘটে না। আর এটা এই পর্যন্ত থাকলো। আচ্ছা, এই পর্যন্ত রাখলাম, পরে তোমাদের আবার ওই যে পরের ভিডিওর জন্য তৈরি হচ্ছে। তোমরা আশা করি এটা ভালো করে লিখবে, আর তোমরা এটা লিখতে পারলে আমি খুব আনন্দ পাবো, এটাই আমার আনন্দ আর কি। তোমরা যাতে নাম্বার পাও, সঠিকভাবে তোমরা এটা কাজে লাগাতে পারো। এখানে রাখলাম, শেষ করছি।